আমরা তরল পদার্থের প্রসারণ পর্যন্ত পড়ছিলাম যে প্রকৃত প্রসারণ কোনটা, আপাত প্রসারণ কোনটা। এরপরে আমাদের গ্যাসীয় পদার্থের প্রসারণ আছে, বাট এটা তেমন একটা লাগে না, তুমি বই থেকে হালকা একটু পড়ে নেবা। তারপর আমাদের দুইটা কনসেপ্ট হচ্ছে, একটা হচ্ছে বাষ্পীভবন, একটা হচ্ছে ঘনীভবন। দেখো বাষ্পীভবন এগুলো আমরা বাচ্চাকাল থেকে পড়ে আসতেছি। বাষ্পীভবন হচ্ছে পদার্থের তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থা পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পীভবন বলে। বাষ্পীভবন সাধারণত দুইটি পদ্ধতিতে হইতে পারে, একটা হচ্ছে স্ফুটন আর একটা হচ্ছে বাষ্পায়ন। বাষ্পীভবন এই সেম প্রক্রিয়াটা দুইটা উপায়ে করা যায়। স্ফুটন হচ্ছে বয়লিং, বাষ্পায়ন হচ্ছে ইভাপোরেশন। দেখো স্ফুটন হচ্ছে তাপ প্রয়োগে একটি নির্দিষ্ট তাপমাত্রা তরলের সকল স্থানকে দ্রুত বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে স্ফুটন বলে। বাষ্পায়ন হচ্ছে যে কোনো তাপমাত্রায় শুধুমাত্র তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পায়ন বলে। সংজ্ঞা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই, জাস্ট পড়ে নিবা। হালকা একটু বুঝারে আছে, অনুধাবনগুলো এখান থেকে তুমি বুঝতে পারবা। এখানে পার্থক্য বোঝার জন্য এই যে পার্থক্য এখানে দেওয়া আছে, এগুলো খাতায় সুন্দর মতো তুলে নেবা, ঠিক আছে? দেখো বাষ্পায়ন আর স্ফুটনের মধ্যে প্রথম পার্থক্যটা হচ্ছে বাষ্পায়ন যে কোনো তাপমাত্রায় হইতে পারে, আর স্ফুটনের জন্য নির্দিষ্ট তাপমাত্রা প্রয়োজন পড়ে। বাষ্পায়ন একটা ধীর প্রক্রিয়া, স্ফুটন একটা দ্রুত প্রক্রিয়া। বাষ্পায়ন তরলের উপরিতল থেকে ঘটে, মানে উপর থেকে আস্তে আস্তে শুরু করে, আর স্ফুটন একসাথে পুরোটা গ্র্যাব করে ফেলে। চাপের উপর নির্ভর করে না, আর স্ফুটন চাপের উপর নির্ভর করে, ধীরে ধীরে ঘটে, ওটা তাড়াতাড়ি ঘটে। এটা তোমার এমসিকিউর জন্য যেমন ইম্পর্টেন্ট, অনুধাবনের জন্য তেমন ইম্পর্টেন্ট। আমি কয়েকটা অনুধাবন বলতেছি, এগুলো আমাদের আগে বিগত বছরে আসছে। যেমন এগুলো খাতায়, আচ্ছা আমি লিখে দিই। কোয়েশ্চেনগুলো আমি বলতেছি, তুমি খাতায় লিখে নেবা। গ্রীষ্মকালে পুকুরের উপরের পানি উষ্ণ হলেও নিচের পানি শীতল হয় কেন? মানে গরমকালে আমরা জানি পুকুরের উপরের পানিটা গরম হয় আর নিচের পানিটা শীতল হয়, এটার কারণটা কি? পুরোটা একরকম হয় না কেন? দেখো এর কারণটা হচ্ছে মূলত গ্রীষ্মকালে পুকুরের উপরের পানি উষ্ণ হলেও নিচের পানি শীতল থাকে, কারণ গ্রীষ্মের সূর্যের তাপে পুকুরের পানি গরম হয়ে যায়, পানির ঘনত্ব কমে যায়, ফলে পানি তুলনামূলক হালকা হয়ে যায় এবং উপরেই থেকে যায়। আর নিচের পানি তুলনামূলক শীতল থাকে বলে এর ঘনত্ব বেশি থাকে এবং ভারী থাকে বলে নিচের দিকে থেকে যায়। মানে এক কথায় মূলত মূল কনসেপ্টটা হচ্ছে, গ্রীষ্মকালে যখন সূর্যের তাপটা একবারে সরাসরি পানির উপরে পড়ে, পানির যে উপরের স্তরটা, মানে পানির যে উপরি ভাগটা, অবশ্যই সেটার মধ্যে তাপমাত্রাটা বেশি পড়বে নিচের স্তরের তুলনায়। তো এটাই বলছে, যখন উপরের স্তরে পানিটা তাপটা পড়বে, ওই তাপ বেশি হওয়ার পর ওই ঘনত্বটা হালকা হয়ে যায়। কারণ কি আমরা জানি তাপ হইলে পানির অণুগুলো ছুটাছুটি শুরু করে, ওগুলো একটা থেকে দূরে সরে যায়, প্রসারণ ঘটে। এই কারণে মূলত এটা বলছে যে পানির ঘনত্ব কমে যায়, ফলে এর পানিটা তুলনামূলক হালকা হয়ে যায় এবং সেটা উপরেই ভাইসা থাকে। আর নিচের পানিগুলো যেহেতু শীতল থাকে, ওর এখানে এমন কোনো প্রবণতা হয় না, ওর কাছে এরকম একটা তাপও পৌঁছায় না। এই কারণে ওর ঘনত্ব বেশি থাকে, ও ভারী, ওর নিচেই থেকে যায়। এটা হচ্ছে মূলত কাহিনী। আচ্ছা, তারপর আমাদের আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, শীতকালে পুকুরের পানি দ্রুত কমে যায় কেন? এগুলো কিন্তু বিগত বছরে আসছে, ওগুলো লিখে রাখবা। শীতকালে পুকুরের পানি দ্রুত কমে যায় কারণ শীতকালে বায়ু শুষ্ক থাকে, যে কোনো তাপমাত্রায় তরলের শুধুমাত্র উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পায়ন বলে। শীতকালে বাতাসে আর্দ্রতা বা জলীয় বাষ্প অত্যন্ত কম থাকে, এটা আমরা জানি, তাই বায়ুর নতুন করে পানি শোষণের প্রবণতা বেশি থাকে। এই কারণে শীতকালে পুকুরের পানি খুব দ্রুত বাতাসে মিলিয়ে যায় এবং পানির উপরিতলের লেভেল নেমে আসে। এখানে বাষ্পায়ন প্রক্রিয়া, অর্থাৎ যে কোনো তাপমাত্রায় পানি বাষ্পীভূত হয়। বাষ্পায়নের ক্ষেত্রে একটি নিয়ামক হলো বায়ুতে বিদ্যমান আর্দ্রতা, যা কম থাকলে বাষ্পায়ন ক্রিয়া ত্বরান্বিত করে। এটা কিন্তু এমসিকিউতে আসে যে বাষ্পায়নের ক্ষেত্রে একটি নিয়ামক কে? বায়ুতে থাকা, কি বললাম এটা, বায়ুতে বিদ্যমান আর্দ্রতা। বাষ্পায়নের ক্ষেত্রে নিয়ামক বায়ুতে থাকা আর্দ্রতা।
তারপর আমাদের আবার সেম কোয়েশ্চেন আসে, গ্রীষ্মকাল অপেক্ষা শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন? প্রায় সবগুলো সেম অ্যান্সার, বাষ্পায়ন আর স্ফুটন দুটো দ্বারা তোমাকে ব্যাখ্যা করতে হবে। দেখো আমি একবার রিডিং পড়তেছি। গ্রীষ্মকালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, ফলে বাষ্পায়ন ধীরে 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 হবে, এবং শীতকালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, বাষ্পের পরিমাণ কম থাকে, ফলে বাষ্পায়ন দ্রুত হয়। গ্রীষ্মকালে ভেজা কাপড় থেকে ধীরে ধীরে পানি পরিবেশে ছড়িয়ে পড়ে, কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকে বেশি। অপরদিকে শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় ভেজা কাপড় থেকে পানি দ্রুত পরিবেশে ছড়িয়ে পড়ে, তাই কাপড় তাড়াতাড়ি শুকায়। কাইন্ড অফ এগুলো মূলত কমন সেন্সের অ্যান্সার। এইটের কিছু জিনিস আমাদের এখানে প্রয়োজন, বাষ্পায়ন, তারপরে আর্দ্রতা, এগুলো যদি ক্লিয়ার থাকে এগুলো পারা কোনো আহামরি ব্যাপার না, সবগুলোই পারবা। মূলত কয়েকটা টাইপের আসে। আর কি আসে, ওকে আর নাই বলি। আচ্ছা, এই যে ভেজা মেঝে শুকানোর জন্য ফ্যান চালানো হয় কেন? তারপর হচ্ছে উঁচু পাহাড়ে রান্না করা অসুবিধাজনক কেন? বরফাকৃত রাস্তায় হাঁটা অসুবিধাজনক কেন? আমি মেন কয়েকটা অ্যান্সার বলে দিতেছি, এগুলো সরি মেন কয়েকটা কোশ্চেন, এগুলো হচ্ছে আমাদের কোশ্চেন। বাষ্পায়ন শীতলতার উদ্ভব হয় কেন? তো অনেক টাইপের কোশ্চেন তোমাকে ঘুরাই দিতে পারে, খুব আলতু ফালতু কোশ্চেন। যেমন একটা কোশ্চেন অনেকবার আসছে যে জ্বর গায়ে জলপট্টি দিলে শরীর ঠান্ডা হয়, তাপমাত্রা হ্রাস পায় কেন, বা শরীর ঠান্ডা হয় কেন? তো আরেকটা হচ্ছে যে ঘমাক্ত শরীর নিয়ে ফ্যানের নিচে দাঁড়ালে শান্তি লাগে, আরাম লাগে কেন? অনেক উল্টাপাল্টা টাইপের কোশ্চেন এখান থেকে তুমি পাইতে পারো। এগুলো সব কাইন্ড অফ একই টাইপের অ্যান্সার, জলীয় বাষ্পের কম, জলীয় বাষ্পের বেশি, এটাই কমন সেন্স থেকে আমাদেরকে অ্যান্সারগুলো করতে হবে। তো একটা কোশ্চেন আসে যে বাষ্পায়ন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এটা সম্ভবত বোর্ডে আসেনি, বাট এটা এমসিকিউ এর জন্য দিতে পারে। আমি এটা অ্যান্সারটা লিখে দিতেছি, কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। বাষ্পায়ন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আমার রেকর্ডটা দেওয়ার সাথে সাথে তুমি অনুধাবনগুলো পড়ে ফেলবে, কারণ এগুলো হচ্ছে গাঁজাখুরি অনুধাবন, এগুলো ফিজিক্স রিলেটেড অনুধাবন না আসলে, আমরা যেটা মনে করি তথাকথিত ফিজিক্স। সো এগুলো যত পড়বা মাথায় তত থাকবে। এক হচ্ছে বাতাসের প্রবাহ, দুই হচ্ছে তরলের উপরিতলের ক্ষেত্রফল, তিন হচ্ছে তরলের প্রকৃতি, চার হচ্ছে বাতাসের চাপ, পাঁচ হচ্ছে উষ্ণতা, ছয় বায়ুর শুষ্কতা। এগুলো জানলেও তুমি চাইলে অনুধাবনগুলো অ্যান্সার করতে পারবা। আমি এক জায়গায় করে দিলাম, আর এগুলো এমসিকিউ তো তোমাকে দিয়ে দিতে পারে, না দেওয়ার কিছু নেই। আশা করি বুঝতে পারছো। এখন চলো আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে তাপ পরিমাপের মূলনীতি ব্যাখ্যা করতে। এটা আমাদের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা থেকে মূলত ম্যাথগুলো আসে। তাপ পরিমাপের মূলনীতি কি আসলে, আমি আগে পড়ে শুনাই, দেখো পড়ে বুঝো কিনা। ভিন্ন তাপমাত্রার দুটি বস্তুকে তাপীয় সংস্পর্শে আনলে তাদের মধ্যে তাপের আদান প্রদান হয়, এটা আমরা জানি। আমি আগে এখানে লিখি, তাপ পরিমাপের মূলনীতি, সংজ্ঞাটা লেখাবো।
আগে একটু বোঝানোর ট্রাই করি। দেখো ফার্স্টে কি বললাম, আমরা এটা জানি যে দুইটা আলাদা আলাদা তাপের বস্তুকে আমরা যখন সংস্পর্শে আনি, মনে করো একটা বস্তু এ, ওর তাপমাত্রা হচ্ছে 20°C, আরেকটা বস্তু বি, ওর তাপমাত্রা হচ্ছে 30°C। এখন আমি জানি না, এটা সম্ভবত 8 ছিল। যদি আমরা দুইটা বস্তুকে একসাথে নিয়ে আসি এ আর বি, তখন কি হয় বলো তো? দুইটা তাপমাত্রা কিন্তু সমান না। তোমরা যখন প্রেম করো, প্রেম করার সময় একজন যদি অনেক বেশি উত্তেজিত হয় আর একজন যদি খুব নর্মাল হয়, যখন ওরা একসাথে আসে একজনকে আরেকজনের সাথে অ্যাডজাস্ট করতে হয়, ওদের কি বলবো এক্সাইটমেন্টটাকে এক জায়গায় আনতে হয়। এটা কাইন্ড অফ ওরকম আর কি, বাজে এক্সাম্পল বাট অ্যাকচুয়ালি ওরকমই। যেহেতু দুজন একসাথে আসছে, ওদের তাপমাত্রাটাকে সমান করতে হবে। কিভাবে সমান করবে দেখো তো? 20 আর 30 সবচেয়ে নর্মাল পসিবল ওয়েটা কি? যে 30 ইয়া করে দিবে, 5°C দিয়ে দিবে, ও 5°, মানে ও তাপ বর্জন করবে, ও তাপ বর্জন করবে, মানে যার তাপমাত্রা বেশি ও বর্জন করবে, যার তাপ কম সে গ্রহণ করবে। তাহলে কি হয় বলতো? ওর হয়ে যাবে 25°C, ওর হয়ে যাবে 25°C। এখন দুজন সেম লেভেলে এসে পড়ছে, এখন চাইলে ওরা চাইলে যে কোনো কিছু করতে পারে। এইটা হচ্ছে কাইন্ড অফ আমাদের একটা বেসিক কনসেপ্ট। আচ্ছা দেখুন, যে বস্তু তাপমাত্রা বেশি সে তাপ বর্জন করবে, সে বস্তু তাপমাত্রা কম সে তাপ গ্রহণ করবে। অর্থাৎ যদি গ্রহণ ও বর্জনের সময় তাপের কোনো অংশ পরিবহন, পরিচলন বা বিকিরণ প্রক্রিয়ায় পরিবেশে চলে না যায়, তবে বেশি তাপমাত্রার বস্তু যে পরিমাণ তাপ বর্জন করবে, কম তাপমাত্রার বস্তু সেই পরিমাণ তাপ গ্রহণ করবে। অর্থাৎ মোট বর্জিত তাপ ইকুয়ালস টু মোট গৃহীত তাপ। আমরা কিন্তু কাইন্ড অফ এটা করে ফেলছি আসলে মনের অজান্তে, এটা স্বাভাবিক, মনের অজান্তে এটা হয়। দেখো এই ঘটনাটাকে মূলত বিজ্ঞানী ক্যালোরিমিতি নাম কি রাখছে রে ভাই, ক্যালোরিমিতির মূলনীতি বলা হয়। এখন কথা হলো ভাইয়া, এটা কি উনি আবিষ্কার করার পরে এমন হয়েছে? অ্যাকচুয়ালি না, উনি আবিষ্কার করার পর আগেও এরকমই হইতো। যেমন আমি এইমাত্র নিজের মনের অজান্তে এরকমই করে ফেলছিলাম, বাট উনি এটাকে পরিচিতি দিছেন। এটা এই কারণে এটাকে মূলত ক্যালোরিমিতির মূলনীতি বলা হয়, তাছাড়া আর কোনো কারণ নেই। ক্যালোরিমিতি বা ক্যালোরিমিটার আর কি, ওটা কাইন্ড অফ। তার মানে উনি কাইন্ড অফ, দেখো তো কি বলছে এখানে, গৃহীত তাপ কত, এই যে গ্রহণ করছে, গৃহীত তাপ ইকুয়ালস টু কত দেখো তো? 20 ছিল, 25 হয়েছে, তার মানে 5°C। আর দেখো তো বর্জিত তাপ কত? বর্জিত তাপও কি 30 ছিল, 5 হয়েছে, তার মানে 5°C। তার মানে আমরা বলতে পারি গৃহীত তাপ ইকুয়ালস টু বর্জিত তাপ। এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। বাট এখানে একটা কাহিনী আছে। আমরা জানি যে পৃথিবীতে এনার্জি কনস্ট্যান্ট, এনার্জি তাপ দুইটাই, তাপও তো কাইন্ড অফ এনার্জি, এটা কনস্ট্যান্ট, এটা কখনো লস হয় না। এটা হয়টা কি, এটা ওর শক্তির রূপান্তর, মানে ওর ফর্মটা রূপ চেঞ্জ করে। যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে হইতে পারে, শব্দ শক্তি যান্ত্রিক শক্তিতে হইতে পারে, বাট কখনোই এনার্জিটা লস হইতে পারে। তো ক্যালোরিমিতির মূলনীতি ব্যাখ্যা করার সময় বা তাপ পরিমাপের মূলনীতি ব্যাখ্যা করার সময় আমাদের এই কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে যে যদি গ্রহণ ও বর্জনের সময় তাপের কোনো অংশ পরিবহন, পরিচলন বা বিকিরণ প্রক্রিয়ায় পরিবেশে চলে না যায়, তার মানে ও যদি কোনোভাবে ফর্ম চেঞ্জ না করে বা কোনোভাবে যদি লস হয় না আসলে, বাট তাও বলতে কোনোভাবে লস না হয়, তাহলে একটা সিস্টেমে অলওয়েজ গ্রহীত তাপ ইকুয়ালস টু বর্জিত তাপ হবে। এটাই হচ্ছে আমাদের ক্যালোরিমিতির মূলনীতি। ওকে, আমি যেভাবে বলছি এভাবে সুন্দর মতো লিখে ফেলবো। এবার আমরা একটা কনসেপ্ট দেখব,
এটা আমাদের ম্যাথের সময় লাগবে। চলো এবার আমরা একটা কেস দেখি। হ্যাঁ, এটা বুঝতে পারলে আমাদের বরফ কলম, তারপর আপেক্ষিক তাপ, এই ম্যাথগুলো আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে, ব্যাপারটা অনেক ইজি। আচ্ছা, চিন্তা করো এটা একটা পাত্র, এটা একটা পাত্র, পাত্রের ভিতরে পানি আছে, এটা একটা বস্তু। এখন মনে করি এই পাত্রটার ভর হচ্ছে m1, পাত্রের আপেক্ষিক তাপ s1। আমরা জানি আপেক্ষিক তাপ মূলত কি হয়, ওই উপাদানটা হয়, মানে পাত্রটা যে উপাদানটা তৈরি সেটার আপেক্ষিক তাপ s1, আর ওর তাপমাত্রা θ1। এইবার মনে করো পানির অবশ্যই একটা ভর আছে, পানির ভর m2, পানির আপেক্ষিক তাপ s2, ওর তাপমাত্রা হচ্ছে এখানে একটা কথা আছে, তাপমাত্রা যেহেতু পানিটা পাত্রের আছে, সাধারণত পাত্রের তাপমাত্রা পানির তাপমাত্রা একই হবে, ডিফারেন্টও হইতে পারে, বাট হিসাবের সুবিধার্থে বোঝার জন্য আমরা একই নিলাম, θ1, তার মানে দুইটা তাপমাত্রা আছে। এবার এই বস্তুর ভর আমরা মনে করি n3, ওর আপেক্ষিক তাপ s3, ওর তাপমাত্রা হচ্ছে θ3। এইবার চিন্তা করো আমি যখন এই বস্তুটাকে এখানে দিয়ে দিব, আচ্ছা আমরা এটা আরো ইজি করি, θ1টাকে ধরি 20 ডিগ্রি সেলসিয়াস, এই θ3টাকে ধরি 200 ডিগ্রি সেলসিয়াস, ইজি করার জন্য। এবার চিন্তা করো আমি যখন এই বস্তুটাকে এখানে দিয়ে দিব, আমরা একটু কি বললাম যে বেশি তাপমাত্রার বস্তু তাপ বর্জন করবে, আর কম তাপমাত্রার বস্তু তাপ গ্রহণ করবে। এটা করার মাধ্যমে ওরা একটা সমান স্টেটে আসবে বা তাপমাত্রার সমতা বজায় রাখবে। এবার দেখো এই পুরো সিস্টেমটা, মানে এটার পুরোটা পাত্রের সাথে পানির তাপমাত্রা, এটার পুরো তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, আর ওটা হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যদি এই দুইটা মিশ্রণ, মানে ওকে যখন এখানে দিয়ে দেবো, অবশ্যই এটা মিশ্রণ, যদি ওদের মিশ্রণের তাপমাত্রা, থিটা হয়, থিটা হলে তাহলে কি হবে বলতো, আন্দাজ করতে পারতেছো? এই যে 20, মানে ও কি করবে, ওকে আমি যখন এখানে দিয়ে দিলাম, আচ্ছা আমি ছোট্ট একটা মনে করো ওকে আমি যে এখানে দিয়ে দিছি, হ্যাঁ, এখন কি হবে বলতো, ও তাপ বর্জন করবে, আর এই যে পানি আর পাত্রটা মূলত তাপ গ্রহণ করবে। তো গ্রহণ করার ফলে কি হবে, ওর যে তাপমাত্রাটা অবশ্যই এটা কমে যাবে, 200 থেকে তো অবশ্যই কমবে, ওরা দুজন তো একটা সম স্টেটে আসবে, ওই যে ওই সমষ্টিটা তাপমাত্রা সেটা অবশ্যই 200 থেকে কম হবে, কম তো হইতেই হবে, কারণ ও তো বর্জনই করতেছে। তো ও যদি একও বর্জন করে তাহলেও তো তাপমাত্রা 200 থাকবে না, তার মানে এই থিটাটা অবশ্যই 200 ডিগ্রি সেলসিয়াস, তার মানে θ3 থেকে ছোট হবে। এবার খেয়াল করো এই যে 20, ও কি গ্রহণ করবে না, তার মানে ওই গ্রহণ করবে মানে কি, আবারও ও তো একটা সেম স্টেটে থিটা ডিগ্রি তাপমাত্রায় তো আসবে, দুজনে মিলে ও আসবে, এই পাত্র সহ পানিও আসবে, তার মানে ওই থিটা ডিগ্রি সেলসিয়াসটা অবশ্যই 20 ডিগ্রি সেলসিয়াস থেকেও বেশি হবে, θ1। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার আমাদের দেখতে হবে যে কে বর্জন করছে কে গ্রহণ করছে, আমরা তো বুঝিয়ে গেছি যে কে বর্জন করছে কে গ্রহণ করবে। দেখো ফার্স্টে আমরা দেখো তো এখানে পাত্র ছিল 20, তাহলে পাত্র গ্রহণ করবে, আগে আমরা বর্জনারটা কইরা ফেলি, বস্তু কর্তৃক বর্জিত তাপ ইকুয়ালস টু, দেখো আমরা জানি কিউ ইকুয়ালস টু এম এস ডেল থিটা, মনে আছে?
কিউ ইকুয়ালস টু এম এস ডেল থিটা সূত্রটা লিখে দিলাম। দেখো তাহলে পাত্রের ভর হচ্ছে m3। আচ্ছা শুধু আমি এটাকে কিউ ধরি, কিউ m3 আমি কিন্তু এই বস্তুর কথা বলছি। দেখো বস্তু কর্তৃক বর্জিত তাপ, তাহলে এই যে বস্তুর ভর কত কত ধরছিলাম এখানে, বস্তুর ভর এখানে m3 ধরছিলাম, m3 বস্তুর আপেক্ষিক তাপ s3। এবার দেখো ডেল থিটা, এই যে এই ডেল থিটাটা নিয়ে মূলত ঝামেলাটা লাগে। দেখো মিশ্রণের তাপমাত্রা মানে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা আমরা ধরেছিলাম থিটা, আর আমি কি বলছিলাম যে ডেল থিটা কি হবে, অবশ্যই এই থিটাটা 200 থেকে কম হবে। ওকে, এই ডেল থিটাটা কি মূলত তাপমাত্রা পরিবর্তন। তো ও ফাইনালি এই যে বস্তুটা যখন আমি দিব ওই পাত্রটার ভিতরে, পাত্রের পানির মধ্যে, তখন ওর ফাইনাল তাপমাত্রাটা অবশ্যই থিটা হবে। কারণ আমরা জানি ক্যালোরিমেট্রির মূলনীতি থেকে বা নর্মালিও জানি যে বেশি তাপমাত্রাটা বর্জন করবে, কম তাপমাত্রা গ্রহণ করবে। তার মানে ওর চূড়ান্ত তাপমাত্রা মানে ওর শেষ গন্তব্য হচ্ছে ওর থিটা, থিটার পরে আর যাইতে পারবে না, এটা আমরা শিওর হইলাম। আর থিটাটা কার থেকে ছোট, এই 200 ডিগ্রি সেলসিয়াস থেকে ছোট এই সম্পর্কটা। তাহলে ডেল থিটাটা হবে থিটা 3 মাইনাস থিটা। আশা করি বুঝতে পারছো। আরেকবার বলি, এই থিটাটা হচ্ছে এই পাত্রের লাস্ট গন্তব্য, এটা হচ্ছে ওর ফাইনাল টেম্পারেচার। থিটা ডেল থিটা মানে কি, তাপমাত্রা পরিবর্তন। তো এই থিটাটা হচ্ছে ওর ফাইনাল তাপমাত্রা, কিন্তু ওর থেকে এই থিটাটা থেকে কিন্তু 200 ডিগ্রি সেলসিয়াস অবশ্যই বড়। কারণ ও যেহেতু তাপমাত্রা বেশি ছিল এই ঘটনাতে, অবশ্যই ও বর্জন করছে, এই বস্তুটা অবশ্যই বর্জন করছে। তো বর্জন করলে 200 থেকে তো কম হবেই। তো বর্জন করে ওরা যে সমতা স্টেটে আসবে সেটা অবশ্যই 200 থেকে কম হবে। এটাই, যেহেতু আমাকে তাপমাত্রা পরিবর্তন বলছে, তা আমি বড়টা থেকে ছোটটা মাইনাস করছি, থিটা 3 মাইনাস থিটা। আমরা একটা পেয়ে গেলাম। এইবার দেখো পাত্র কর্তৃক গৃহীত তাপ, তো পাত্র তো তাপ গ্রহণ করবে, এটা আমরা বুঝতেই পারলাম। এটাকে ধরলাম Q1। পাত্রের ভর কত ধরছিলাম m1, পাত্রের আপেক্ষিক তাপ ধরছিলাম ms1। এবার সেম ডেল থিটা, ওর ডেল থিটাটা কিরকম হবে দেখো, 20 ডিগ্রি সেলসিয়াস, এটা কি ছোট, থিটাটা কি বড়। ওই সেম কথা, ও গ্রহণ করে থিটা স্টেটে যাবে, থিটা স্টেটটা অবশ্যই ওর 20 থেকে বেশি হবে, কারণ ও গ্রহণ করবে। ও যদি 1 ডিগ্রি সেলসিয়াসে গ্রহণ করে তাইলেও সেটা 20 থেকে বেশি হবে। তাহলে ওর তাপমাত্রার পরিবর্তনটা হবে থিটা মাইনাস থিটা 1। ওকে, এইবার দেখো পানিরটা, তাহলে পানি কর্তৃক গৃহীত তাপ, পানিও তো তাপ গ্রহণ করবে না, এটা তো বুঝতে পারছো যে পানিরও তাপমাত্রা থিটা 1, তার মানে 20 ডিগ্রি সেলসিয়াস ছিল, তো ও অবশ্যই তাপ গ্রহণ করবে। কিন্তু ওর ভর যেহেতু আলাদা, আপেক্ষিক তাপ যেহেতু আলাদা, আমাদেরকে এটা আলাদা করে হিসাব করতে হবে। Q2, পানির ভর ধরছিলাম m2, পানির আপেক্ষিক তাপ ধরছিলাম s2। এবার ওর তাপমাত্রা পরিবর্তনটা এই যে এটার মতো সেমই হবে, থিটা মাইনাস থিটা 1। কারণ যেহেতু ওর এটা সেম ছিল, তাপমাত্রাটা সেম ছিল পাত্রের সাথে। যদি সেম না থাকতো তখন আমরা যেটা ভিন্ন হইতো সেটা এখানে দিব, বাট আপাতত ওটা ম্যাথ করার সময় আমরা ওটা দেখব। তাহলে দেখো এবার যদি আমরা ক্যালোরিমেট্রির মূলনীতিটা প্রয়োগ করার ট্রাই করি, আমি এখানে লিখলাম ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে আমরা জানি যে গৃহীত তাপ ইকুয়ালস টু বর্জিত তাপ। এখানে বর্জিত তাপ কোনটা দেখো তো, এই যে কিউ, আর গৃহীত তাপ কোনটা, এই যে গৃহীত তাপ Q1 প্লাস Q2। তার মানে মোট গৃহীত তাপ হচ্ছে Q1 প্লাস Q2, আর বর্জিত তাপ তো একটাই কিউ। এই তো এতটুকু করলে আমাদের এই চ্যাপ্টারের 90% ম্যাথ হয়ে যাবে। এতটুকু যদি ঠিক করে করতে পারো, এই থিটার হিসাবটা মূলত গ্যাঞ্জামটা লাগে। এবার আমি যদি মান বসাই দিই, Q1 এর মান হচ্ছে m1 s1 থিটা মাইনাস থিটা 1 প্লাস Q2 এর মান হচ্ছে m2 s2 থিটা মাইনাস থিটা 1,
আর কিউ এর মান হচ্ছে এই যে m3 s3 থিটা 3 মাইনাস থিটা। শেষ। এই সমীকরণটা বের করতে পারলেই আমাদের এই চ্যাপ্টারে 90% ম্যাথ আমরা পারব। ওকে।